তালিকায় যুক্ত হয়েছে ফুন্দের আলো, দিল্লি স্টার, আর্মির দুর্বৃত্ত জেনারেলরা, শহীদুল আলমের মতো সুশীল, ডেভিড বার্গম্যানের মতো বিদেশি সাংবাদিক, আর বিএনপির পুরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল। আলহামদুলিল্লাহ, শত্রুরাই আমার ক্ষমতা বাড়ায় দিচ্ছে। আমার শত্রু ভাগ্যকালে ঈর্ষণীয়। শত্রুরা যখন আপনার বয়ানের জবাব দিতে পারে না, তখন সে আপনার এই ক্যারিকেচার বানাইতে চায় অথবা ধ্বংস করতে চায়। তাই পরিষ্কার করে বলি যে আমি তো মুসলমানরা জানেন, আমি বলি আমি বাংলাদেশি হিন্দু, আমি জামাতের লোক না, জামাত করি না, এনসিপিরও কেউ না, এনসিপি করি না, কোন রাজনৈতিক দলের সদস্য না, কোন দল কোন গোষ্ঠী কারো কাছে বিবেক বন্ধক দেই নাই। আমি আসছি বামপন্থী রাজনীতি থেকে। বাম রাজনীতির মধ্যে আমার রাজনৈতিক শিক্ষা বাইরে ওঠা। আমি এর ইতিহাস জানি, এর লড়াই জানি, তার সাহস জানি, তার দুর্বলতা জানি, তার ভীরুতা জানি, তার ব্যর্থতা জানি, বিশ্বাসঘাতকতাও জানি। আর ঠিক এই কারণেই আজ আপনাদের কাছে আমার একটা ব্যাখ্যা দেওয়া দরকার আছে যে একজন আমার মতো মানুষ, যার শিকড় সেকুলার বাম রাজনীতিতে, সে কেন একটা ইসলামপন্থীদের নেতৃত্বাধীন নির্বাচনী জোটকে নির্বাচনে সমর্থন করতেছে। এর উত্তর আদর্শ না, ধর্মও না, এবং এটা কোনো ধান্দাবাজিও না। এর উত্তর হইল জুলাই। প্রশ্নটা হইল জুলাই বেঁচে থাকবে নাকি জুলাইকে কবর দেওয়া হবে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে এমন একটা নির্বাচনের মুখোমুখি যেটা তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর মধ্যে একটা। এটা কোনো রুটিন নির্বাচন না, কোনো দল বনাম দলের লড়াই না, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। এই দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে আসলে সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। আমরা আজ এমন সন্ধিক্ষণে দাঁড়ায় আছি, একটা পথ আমাদের পিছনের দিকে নিয়ে যাবে। দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজি, ধান্দাবাজি, পরিবারতন্ত্র আর অলিগারদের সেই পুরানো বন্দোবস্তের শাসনের দিকে। এমন এক অর্থনীতির দিকে যার ভিতরে লুটপাট আর অদক্ষতা ছাড়া আর কিছু নাই। তারা আমাদের নিয়ে যাবে এমন এক রাষ্ট্রের দিকে যার প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আর বিশ্বাস নাই। আপনারা দেখতেছেন না, আই হ্যাভ এ প্ল্যান বলে তাদের আয়ত্তের মধ্যে থাকা বেস্ট মেধাগুলোকে দিয়া যে প্ল্যান জাতির সামনে হাজির করেছে, সব কটা ফালতু, 2 পয়সার দাম নাই। যাদের দিয়ে প্ল্যান দেখাইছে ওরা জিন্দেগিতে একটা কোম্পানি প্ল্যান করে নাই। রাষ্ট্রের জন্য প্ল্যান তো দূর কি বাত, রাষ্ট্রের জন্য প্ল্যান বানাইতে আসছে। শখ কত কুজার হয়েছে, চিত হয়ে শোয়ার শখ। বাংলাদেশে খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন, সব ভালসুনগুলো নিজেদেরকে বহুত তালেবার হিসেবে ভাবছে। এতদিন ধরা খাইতো না, এখন সকাল সন্ধ্যা ধরা খায় আমার কাছে। তাই ফরিদপুরে সোয়াবিন চাষ পায়, দিনাজপুরে আমের এক্সপোর্ট করতে চায়, নীলফামারীতে মেডিকেল কলেজ বানাইতে চায়, কুমিল্লায় ইপিজেড বানাইতে চায়, এভার কেয়ারের সরকারি হাসপাতালে রোগীর ডায়ালাইসিস করাইতে চায়, কারণ এভার কেয়ারের সারপ্লাস ক্যাপাসিটি আছে। আর 12,000 কোটি টাকা বাজেট দিয়ে সারা দেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চায়। এই হইতেছে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। বাংলার লুথার কিং ও বাংলার লুজার কিং হবে। আর কার্ডের পরে কার্ড, তাও নাকি সব বেস্ট ব্রেন নিয়ে এসব বানাইছে। শুনেছেন? গতকালকে শুনেছিলাম, আজকেও আবার শুনেন, কারণ ওকে ধরিচ্ছি। দাঁড়ান শুনেন। বেশ অনেক মাস ধরে গুরুত্বপূর্ণ সব বিষয়গুলোতে জনাব তারেক রহমান বড় বড় আপনার টাস্ক ফোর্স টিম তৈরি করেছেন। হেলথ সেক্টর বলেন, এডুকেশন সেক্টর বলেন, এডুকেশনটার সাথে আমি নিজেই অতপ্রতভাবে জড়িত ছিলাম। আরো অনেকগুলো সেক্টরে গুরুত্বপূর্ণ টিমস তৈরি করেছেন পুরো ওয়ার্ল্ড, বাংলাদেশের যারা বেস্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে। এই সেক্টরগুলোতে আমরা কিভাবে উন্নয়ন আনতে পারি এবং বিশ্বমাপে কম্পিটিটিভ আমরা হতে পারি, তো সেই জায়গা থেকে উনার বৃহত্তর প্ল্যান আছে। এটা আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, উনার বৃহত্তর প্ল্যান আছে। শুনেছেন তো, টাস্ক ফোর্স করে এই সমস্ত বানাইছে। তাই রহমান, আপনার এই প্ল্যান তো কোনো মাঝারি সাইজের কর্পোরেটের ইন্টার্নকে দিলে করে দিতে পারতো, এসে ভালোভাবে করে দিতে পারতো, অনেক কম সময় করে দিতে পারতো। এই যদি আপনার বেস্ট ব্র্যান্ডের প্রোডাকশন হয়, তাহলে খবর আছে, আপনারও খবর আছে, দেশেরও খবর আছে। ইশতেহার ঘোষণা করেছে না বিএনপি, এই ইশতেহার যে লিখিছে সেও ফাঁকিবাজ, যাদের দিয়ে লিখাইছে প্রত্যেকটা ফাঁকিবাজ। 2001 সালে বিএনপির ইশতেহার থেকে শ্রোতা মারিছে। সেই একই মনোরেল চালু করবে, বস্তিবাসীদের জন্য আবাসন করবে, কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে, বেকার ভাতা দিবে, ন্যায়পাল নিয়োগ দিবে। এইসব কিন্তু 2001 সালের ইশতেহারে ছিল, আবার দিচ্ছে। এখন বুঝিছেন তো, এগুলো করবে না। 25 বছর আগে তো কইছিলেন, তারপর তো ক্ষমতায় আসছিলেন, তাই না? করেন নাই কেন? এগুলা প্রতিশ্রুতি দিছিলেন, করেন নাই কেন? কেউ জিগায় না, উত্তরও দিবে না, উত্তর তার জানাও নাই। এই যে প্রতিশ্রুতি দিচ্ছে, ইশতেহারে নানা কথা লিখছে, এগুলো কিছুই করতে পারবেন না, করবেও না। আচ্ছা আসেন আমরা এক্সাম্পল হিসেবে হাঙ্কেরে প্রিন্স ববি হাজ্জাজের আমলনামা দেখি। দেখা দরকার কারা বিএনপির হইয়া ভোটের মাঠে নামছে। ওইকে জানেন, ও বাপের নাম মুসা বিন শমশের, বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি, এতই ধনী যে তার নিয়ে ডকুমেন্টারি হয়। তারে প্রিন্স বলে ডাকে বিদেশিরা। সে যে জুতা পরে না, জুতা জুতা, তাতে ডায়মন্ড বসানো থাকে, হীরা 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 বসানো থাকে জুতায়। মেনে মেনে করছি না, দেখেন। Every day I wear diamond shoes and set up. So maybe one day. You get a bit. Have you ever, worn your diamond shoes and then stepped in, something really disgusting? দেখেছেন তার জুতা ঘড়ি রাখার জন্য কত বড় বড় বাক্স, সেগুলো আবার টেনে নিয়ে আসে কত লোক। দেখেন সব ব্র্যান্ডেড ঘড়ি,
রোলেক্স কোম্পানি ঘুরে আর কিবা কিবা কোম্পানি ঘুরি নামও জানি না সবগুলার। এ দেখেন নিজের হাতে খায় না, খাওয়াই দিতে হয়। দেখি চাও নেকু রে নেকু, ডুডু খাও ঢেকু ঢেকু, হ্যাঁ মুখ মুছে দিচ্ছে দেখেছেন। দেখেন সেই মুখ মুছে দেওয়ার জন্য পিছে দাঁড়ায় আছে কতজন, দেখেন দেখি চাও দেখি চাও। উই আগে সুসে কিনা নিজে নিজে আমার সন্দেহ আছে। এটা নারীর ক্ষমতায়ন। খাওয়ার টাইমে পিছে দাঁড়ায় থাকবি আর মুখ মুছে দিবি বড় লোকের। এটা কর্মজীবী নারী নাকি এটা দাসত্ব, নাকি এটা সম্পদের অশ্লীল প্রকাশ? এইটাকে সে কেমনে কামাইছে জানেন? অস্ত্র ব্যবসা কইরা। জি 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 ঠিকই শুনেছেন, অস্ত্র ব্যবসা কইরা। তার পোলা হইতেছে ববি হাজ্জাজ। সালাম কেমনে দিতে হয় সেটাও শিখে নাই। দেখেন সালকুম ভাই, সালকুম সালকুম ভাই, সালকুম। বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে হায় রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম এই এত সময় বলবে কতক্ষণ, খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে গেল। এই সুপার রিচের পোলার কেন রাজনীতি সে খাইছিল? কারণ ওর বোনের বিয়ে দিছে শেখ সেলিমের ছেলের সাথে। হ্যাঁ, এবার বুঝেছেন তো রসুনের সব এক জায়গায়, বুঝেছেন তো? এইটাই সেই এলিট এস্টাবলিশমেন্ট, সবগুলা এক জায়গায় বান্দা। এই সম্পদ রক্ষা করা লাগবে না, তাই রাজনীতি। হাসিনার বিরুদ্ধে রাজনীতি করছে যেন দুঃসময় বেআইরে প্রোটেক্ট করতে পারে। আওয়ামী লীগের রাজনীতিতে তারেক রহমান তো এমনিতে আনতে চায় না, এই যে এগুলোর জন্য আনতে চায়। এই ববি হাজ্জাজের বাসায় আপনি ঢুকতে পারবেন? ঢুকতে দিবে আপনারে? পারবে না। ওই টাকা সেটা এমপি হবে, ওই ধান্দা করিছে, অত সুজা না। টাকা নেন অসুবিধা নাই, কিন্তু ভোট দিবেন মামুনুল হককে। হ্যাঁ বুঝি চাও? রিক্সা মার্কে খালি সিল মারো রে সিল মারো, রিক্সা মার্কাত সিল মারো। যে আপনার স্বপ্ন জানে, কল্পনা জানে, দুঃখ জানে, বেদনা জানে, যে সত্যিকার অর্থে আপনার প্রতিনিধি হইতে পারে। আপনি নিজেই বিবেচনা করেন মুসা বিন শমসেরের ছেলে আপনার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে কিনা? না, মামুনুল হক রাখে। সে তো আপনারই লোক। এই ববি হাজ্জাজেরা সেই পথের পথিক, যেই পথে তারেক রহমান আর ধানের শীষ আমাদেরকে নিয়ে যেতে চায়। আর কোন পথ আছে? আর একটা পথ আছে, যেই পথ সামনে যায়, ভবিষ্যতের দিকে যায়, জাতিকে ভবিষ্যতের দিকে নিয়ে যায়, একটা নতুন সময়ের দিকে নিয়ে যায়, যেখানে জুলাইয়ের চেতনা বেঁচে থাকে, জুলাই জিন্দা থাকে এবং জনগণের স্বপ্নের রাষ্ট্রের বদলের দাবি, জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হয়। আজ তো জুলাই নিজেই ঝুঁকিতে আছে, জুলাই বিপ্লব আর জুলাই যোদ্ধারা। আজকে প্রশ্ন, আমরা কি জুলাইকে কবর দেব, না আবার পুরনো ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করব? নাকি বড় লোক রাজনীতিবিদ, লুটেরা, ব্যবসায়ীর দুর্নীতিগ্রস্ত আমাদের লুটপাট অব্যাহত থাকবে? নির্বাচনের দিন যতই ঘনায় আসতেছে সব দলই অনেক ভালো ভালো কথা কইছে, তাই না? তাদের বক্তব্যগুলো শুনলে মনে হয় বাহ কি চমৎকার কথা, একই ভাষার কথা। তারা কি করছে? কে বেশি বিপজ্জনক, কে বেশি অযোগ্য, কাকে বিশ্বাস করা যায় না, কে সেই 1971 স্বাধীনতার বিরোধিতা করেছিল, ওরে বাপ রে, এইখানেই ফাঁদ। নির্বাচনের আগে ভালো কথা বলা খুবই সহজ। পুরুষ মানুষের পুরকুরে উঠলে বৌরে কয় না, দেখিছো দেখিছো কত সুন্দর চাঁদ উঠিছে, উনকে আর কি। ইলেকশন আসলে যত সার্কাস শুরু হয় রাজনৈতিক দলগুলায়, কিন্তু নাগরিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা। আমাদের কঠিন প্রশ্ন করতে হবে এই রাজনৈতিক দলগুলোতে কারা এই দলগুলোর পেছনে আছে, কোন পরাশক্তি, কোন আন্তর্জাতিক শক্তি, কারা টাকা দেয়, এদের ক্ষমতা আসে কোথায় থেকে, প্রার্থীরা কারা, তাদের রেকর্ড কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা আদৌ সংস্কার বাস্তবায়ন করতে পারবে কি না বা করতে চায় কিনা। এই জায়গাটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার। এই নির্বাচন আদর্শ বনাম আদর্শের লড়াই না, এটা ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতার লড়াই না, এটা আসলে স্টেট ক্যাপচার বরং স্টেট রিপেয়ার, এইটার লড়াই। রাষ্ট্র ক্ষমতা দখল করে লুটপাট আগের শাসন চালানো আর রাষ্ট্র পুনর্গঠনের লড়াই, এই দুইটা জিনিস। একদিকে আছে এমন দলগুলা যারা রাষ্ট্রকে আগে দখল করে ফেলছে, ব্যবসা দিয়া, আমলাতন্ত্র দিয়া, পরিবারতন্ত্র দিয়া, পুরনো সিস্টেমের উপরে দখল দিয়া, আগের ব্যবস্থার সাথে সিস্টেম কইরা। তাই তারা বলে হাসিনা না আসলেও হাসিনা পোলামাইয়া আসতে পারবে রাজনীতিতে। বাহ চমৎকার! এই জন্য আমাদের বাচ্চারা রক্ত দিছিল, এই জন্য আমরা লড়াই করে ফেসিবাদ উৎখাত করছি, এই জন্য এত কষ্ট করছি আমরা। আর অন্যদিকে আছে এমন এক শক্তি যাদের এখনো পুরনো সিস্টেম খায়া ফেলায় নাই, দলের মধ্যে চোর ডাকাত লুটপাটকারী নাই, যাদেরকে প্রোটেক্ট করতে হবে ওই দলদেরকে। তাই রাষ্ট্রকে মেরামত করার হিম্মত আছে তাদের। বিএনপি আসলে কি একটা? বিএনপি আর একটা কম শক্তিশালী আওয়ামী লীগ, কম বুদ্ধিমান আওয়ামী লীগ, কম সংগঠিত আওয়ামী লীগ। বিএনপি আওয়ামী লীগের মধ্যে দলের কম্পোজিশন, তার শ্রেণী চরিত্র, এটার মধ্যে কোনো তফাৎ নাই। বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল, গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল। আর দলের লোকেরা তারেক রহমানের চাকর বাকর। আপনারা জিজ্ঞেস করেন তারেক রহমানের কিভাবে চলে, মানে সংসার চলে কিভাবে, মির্জা ফখরুলের সংসার চলে কিভাবে, জিজ্ঞেস করেন কই থেকে আসে। তারা রাজনীতি করতে আসে নাই, আসতে ধান্দা করতে। তাদের দেশকে নিয়ে কোনো মহৎ স্বপ্ন নাই। থাকলে হাসিনার আমলে জান প্রাণ দিয়ে লড়াই করতো, করে নাই। তারা আওয়ামী লীগের থেকে আলাদা না, একই জিনিসে তৈরি। আওয়ামী লীগ বিরিয়ানি হইলে বিএনপি তেহারি, ভাত পচলে খাওয়া যায়, বিরিয়ানি তেহারি পচলে খাওয়া যায় না। এই দুটোই পচা জিনিস। 90-এর দশকে এই দুই দল নীতি আদর্শ দিয়ে প্রতিযোগিতা করেনি, করছে দুর্নীতি, লুটপাট আর পাইয়া দেওয়ার রাজনীতি আর সহিংসতা দিয়া। 2006 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ভাঙছে বিএনপির জন্য। বিএনপি দায়ী। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে,
এটাই ছিল সিস্টেম। 2004 সালে একটা সংবিধানের 4th সংশোধনী গৃহীত হয়, অনেকেরই স্মরণ আছে। ওই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরে যাওয়ার বয়সসীমা 65 থেকে 67 করা হয়, 2 বছর বাড়ানো হয়। এই বয়স বৃদ্ধির এই সিদ্ধান্তের পেছনে মূলত কাজ করছে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে সেই হিসাব নিকাশ। সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে, যিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাকে প্রধান উপদেষ্টা করাই ছিল এই সংশোধনীর মূল উদ্দেশ্য। যার ফল সামরিক শাসন, 111 এবং শেষ পর্যন্ত 15 বছরের ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ কায়েমের পিছনে পুরা দায় বিএনপির। সেই খাসলত